ট্রু ডিজিটালাইজেশন থেকে আমরা অনেক দূরে, আমরা আস্তে আস্তে আমাদের অনেক কিছু ডিজিটালাইজ আছে, কিন্তু ট্রু ডিজিটালাইজেশনের দিকে আমরা এখনো যেতে পারিনি। আমাদের ইনভেস্টিগেটরদের একটা বিশাল তাদের কাছে চ্যালেঞ্জ মনে করে তারা যে টাইপ করাটা কতটুকু কাজ শেষ হয়েছে এটা কিন্তু ম্যানুয়ালি ইনভেস্টিগেশন ছাড়া তার যে লাইন অফিসার যারা আছে উপরে সিনিয়র তারা কেউ বুঝতে পারে না। কিন্তু যখন আমরা ফুললি ডিজিটালাইজ করতে পারবো তখন যতটুকু কাজ হবে ততটুকু কাজ প্রত্যেকেই দেখতে পারবে। তখন আর ভেগ কথা বলবে যে এটা আমি শেষের দিকে হয়ে গেছে বা আর 10% কাজ আছে এটা বলা যাবে না। পুলিশ বাহিনী যুগোপযোগী, কিন্তু আমাদের কিছু ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যে সিস্টেমের উপর আছি সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। যদি সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারি, যেমন আমি একটু আগেও বলছি যে আমাদের যে ইনভেস্টিগেশন সিস্টেম, কারণ পুলিশের অন্যান্য বাহিনীর সাথে কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন করতে পারি, অন্যরা পারে না। এটা আমাদের একটা ইউনিক সার্ভিস। না, পুলিশ যে একটু ইমেজ লস্ট করেছিল মাঝখানে, যে পুলিশকে মানুষ একটা প্রতিপক্ষ মনে করতো, কিন্তু সেটা আস্তে আস্তে রিগেইন করছে। জনগণের ভিতরে একটা সচেতনতা বোধ আছে যে পুলিশ আমাদেরই ছেলে পেলে। পুলিশ এটা পাকিস্তানি পুলিশ না, এটা ব্রিটিশ পুলিশ না, এটা বাংলাদেশের পুলিশ। আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্য নিয়ে শেষ হলো 4 দিনব্যাপী পুলিশ সপ্তাহ 2026। এবারের আয়োজনটি ছিল আড়ম্বর আর আভিজাত্যের চেয়ে সংস্কার আর শুদ্ধি অভিযানের এক বিশেষ বার্তা। একদিকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কড়া বার্তা, মব ভায়োলেন্স, কিশোর গ্যাং ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতিশ্রুতি পুলিশের যৌক্তিক দাবি পূরণ হবে। আইজিপি বলছেন দীর্ঘ সময়ের জনবিচ্ছিন্নতা কাটিয়ে পুলিশ তাদের হারানো ইমেজ ফিরে পাচ্ছে। কিন্তু একই সময়ে রাজারবাগের আরেক বাস্তবতা আলোচনায়, যেখানে একজন পুলিশ সদস্য 14 ঘন্টা ডিউটি শেষে ঘুমাতে ফিরছেন এমন এক ব্যারাকে, যেখানে ধারণ ক্ষমতার 3 গুণ মানুষ গাদাগাদি করে থাকেন। কোথাও নিজের স্থায়ী বিছানাও নেই। প্রশ্ন উঠছে, যে পুলিশ নিজেই মানবেতর পরিবেশে বেঁচে থাকে, সে কিভাবে নাগরিককে মানবিক সেবা দেবে? আরো বড় প্রশ্ন আছে, 164 বছরের পুরনো উপনিবেশিক কাঠামো, রাজনৈতিক ব্যবহারের অভিযোগ, গুম বিচার বহির্ভূত হত্যার বিতর্ক, 24-এর গণঅভ্যুত্থানের ক্ষত, আর এখন সংস্কারের ডাক। তাহলে কি পুলিশ সপ্তাহ 2026 ছিল উৎসবের আয়োজন, নাকি আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ? আমার পুলিশ আমার দেশ, সবার আগে বাংলাদেশ, এই শিরোনামে আজকের আলোচনায় সাথে আছে আমি ফারনাজ জুই। দর্শক সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন জনতন্ত্র গণতন্ত্র। নিবেদন করছে আড়াই সিল স্টিল। আজকের আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে আছেন দুজন সম্মানিত অতিথি। চলুন একে একে পরিচিত হই। আছেন আনোয়ার হোসেন, সাবেক ডিআইজি ও মুক্তিযোদ্ধা। সেই সঙ্গে আরো আছেন রায়হান উদ্দিন খান, এডিশনাল ডিআইজি বাংলাদেশ পুলিশ। দুজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। যেমনটা আমি বলছিলাম জনাব আনোয়ার হোসেন, যে এই যে আমরা দেখলাম যে পুলিশ সপ্তাহ 2026 শেষ হলো, সেটি কি আসলে উৎসবের আয়োজন নাকি আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ ধাপ? কিভাবে বিবেচনা করবেন? এইবার এটা একটু অন্যরকম হয়েছে, অন্যবারের চেয়ে এইবার আত্মশুদ্ধির আলোচনা নিয়ে বেশি জোর পেয়েছে। যেমন আমাদের প্রধানমন্ত্রীর উদ্দেশ্য হলো যে এটা যেন জনবান্ধব হয়, পুলিশ যেন কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করতে না পারে। এই জন্য উনি বারবার এই কথার উচ্চারণ করেছেন ওনার বক্তৃতায়, কথায় বার্তায়, সব জায়গায়, এবং উনি বলেও থাকেন এই কথাটা। তো এইটার জন্য আমি বলবো যে এবারে পুলিশ সপ্তাহটা একটু ব্যতিক্রম হয়েছে। এবং এবারে দেখেন যেমন অন্যান্য বছর এই পিপিএম বিপিএম এর স্থলাচল হয়ে যায়, এই বছর কিন্তু অত কিছু হয় নাই, এটা কাটছাট হয়েছে। যারা ন্যায্য মানে যতদূর সম্ভব স্বচ্ছতার সহিত চেষ্টা করেছে এবং পুলিশ প্রশাসন, যে কীভাবে পুলিশকে জনবান্ধব করা যায়, পুলিশে কীভাবে জনগণের দ্বারগ্রস্ত নেওয়া যায়, এই ব্যাপারে আমি বলবো যে কোনো পুলিশের কার্পণ্য নাই। বর্তমান আইজি মহোদয়কেও ধন্যবাদে ও যথেষ্ট সোচ্চার এই ব্যাপারে এবং যথেষ্ট যত্নবান। আইজিপি মহোদয় যেমনটি বলছেন যে পুলিশ তার হারানো ইমেজ ফিরে পাচ্ছে, বাস্তবতা আসলে কি? না, পুলিশ যে একটু ইমেজ লস্ট করেছিল মাঝখানে, যে পুলিশকে মানুষ একটা প্রতিপক্ষ মনে করতো, কিন্তু সেটা আস্তে আস্তে রিগেইন করছে। জনগণের ভিতরে একটা সচেতনতা বোধ আছে যে পুলিশ আমাদেরই ছেলে পেলে। পুলিশ এটা পাকিস্তানি পুলিশ না, এটা ব্রিটিশ পুলিশ না, এটা বাংলাদেশের পুলিশ। তো সুতরাং তারা আমাদেরই কারো ছেলে, কারো শ্বশুর, কারো বাপ। এই জন্য একটা আমাদের ভিতরে
আত্মীয়তার বন্ধন, একটা রক্তের বন্ধন, এটা আস্তে আস্তে জনগণ ফিল করতেছে। পুলিশ ছাড়া তো মানে চলবে না, শুধু পুলিশকে আমরা বাদ দিতে পারবো না। পুলিশের হাজার অপরাধ থাক, তারপর পুলিশ থাকবে। এখন পুলিশ এটাকে কীভাবে রেক্টিফাই হবে, সেই জন্য সরকারের সদস্যায় সরকার আমি বলবো যে যথেষ্ট পরিমাণ পজিটিভ তারা ভূমিকা নিচ্ছে ব্যাপারে। আপনি শুরুতেই বলছিলেন যে পুলিশকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার কথা বারবার বলা হচ্ছে, জি। কিন্তু আমরা যদি নিয়োগ বদলি কিংবা পদোন্নতির বিষয়গুলো আনি, সেগুলো আসলে রাজনৈতিক ছায়ামুক্ত হচ্ছে কি? না, সেই জন্য তো পুলিশ কমিশন দরকার হবে। এই জন্য একটা ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন চালাতে হবে না। ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন লাগবে যারা বাইরে থেকে কোনো ইন্টারফেয়ার করতে না পারে, তারা যেন কোনো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিক না হয়। কারণ তারা হয়তো জনবান্ধব, তারা আবার জনগণের বন্ধু হিসেবে মতো কাজ করতে হবে। তারা বিপদে আগে আসতে হবে, নিজের গায়ে পড়ে আগে আসতে হবে, এবং এটা তারা নিরপেক্ষ কাজ করবে, কোনো স্বার্থর দরকার নাই। এটা তাদেরকে দুর্নীতিমুক্ত করতে হবে। এবং আপনি যেটা বলেন আপনার যে তারা এই যে 18 ঘন্টা কাজ করে, 15 ঘন্টা কাজ করে, এরপর তারা যখন বেড়াকে যায়, এরা যদি সুন্দরভাবে গোসল করতে না পারে, সুন্দরভাবে রেস্ট নিতে না পারে, তো এইটা দেখতে হবে। আবাসন, যে পুলিশ আসলে মানবিক সেবা দেওয়ার কথা, তারাই মানবেতর জীবন যাপন মানবতার জীবন সে কিভাবে দেবে, এইটা সরকারকে লক্ষ্য রাখতে হবে। অন্যদের সাথে তুলনা করলে হবে না। কারণ এই পুলিশ যদি অন্য একটা সার্ভিস আপনি তুলনা নেন তাহলে হবে না। এটাকে ভিন্নভাবে দেখতে হবে, এবং এটা সব কিছু ভিন্ন করতে হবে, যেটা নিজেরা ইনসেন্টিভ পায়, নিজেরা মনে করে যে না আমরা গর্বিত, আমরা দেশ সেবায়। এবং তাদেরকেও নীলম হইতে হবে, তাদের দুর্নীতিমুক্ত হতে হবে, তারাও বায়াসনেস তাদের ছেড়ে দিতে হবে, তারাও নির্মুখভাবে কাজ করতে হবে জনগণের জন্য শুধু। জনাব আনোয়ার হোসেন, আপনি নিজেও একজন মুক্তিযোদ্ধা এবং রাজারবাগ পুলিশ লাইন্সের মাটিতে 1971-এ প্রথম প্রতিরোধের বুলেট গর্জে উঠেছিল। আবার এই রাজারবাগের পুলিশ লাইনেও জনবিচ্ছিন্নতার চরম অন্ধকার অধ্যায় আমরা দেখেছি। যদি একটু জানতে চাই, 1861 সালের ব্রিটিশ আইন থেকে শুরু করে 24-এর গণ অভ্যুত্থান, আমাদের বাহিনীকে সব মিলিয়ে যদি বলি যে পরিবর্তনের গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে দাঁড়িয়ে? না, এটা যে পরিবর্তন কথা আমরা বলি সবাই, কিন্তু আসলে কেউ ঠিক মতো ওই যে কথা বললাম যে ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন যদি না হয়, পুলিশ আমি মনে করি যে, কারণ আমার সাথে যদি আমি এদের ব্যবহার করি, আমি আমার পলিটিক্যাল উদ্দেশ্যে যদি ব্যবহার করি সরকার, তাহলে তো পুলিশ আর কাজ করতে পারবে না। কিন্তু পুলিশকে ওই স্বাধীনতা দিতে হবে, তাকে সেই স্বাধীনতা দেওয়ার জন্যই পুলিশ যেন ন্যায়পরায়ণভাবে কাজ করতে পারে, এই জন্য ইন্ডিপেন্ডেন্ট পুলিশ কমিশন একটা খুবই প্রয়োজন। এবং আমরা এবার পুলিশ সপ্তাহে দেখেছি যে বারবার আইনের প্রসঙ্গটা এসেছে যে 1861 সালের উপনিবেশিক পুলিশ আইন রেখে জনবান্ধব পুলিশ গঠন আসলে কতটা সম্ভব? না, ওই 1861 আইন তো এখন আর হবে না ওইটাতে, কারণ তখনকার ঔপনিবেশিক সরকার চাইছেই তাদেরকে লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করার জন্য, এবং তারা করেছেও তাই। সেই আপনার নীল চাষ বলেন, বিভিন্ন ব্যাপার তারা দেখেছি, তারা এরা পুলিশকে লাঠিয়াল বাহিনী ব্যবহার করছে। তো এইটাকে চেঞ্জ করতে হবে, এবং চেঞ্জের জন্য বহুবার সময় উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু সেটা আসলে বাস্তবায়ন হয় নাই বিভিন্ন কারণে। ধন্যবাদ জানাচ্ছি জনাব আনোয়ার হোসেন। জনাব রায়হান উদ্দিন খান, আমার পুলিশ আমার দেশ স্লোগান কি বাস্তব পরিবর্তনের প্রতিশ্রুতি নাকি ভাবমূর্তি পুনর্গঠনের কৌশল? না, আস্তে আস্তে হবে পরিবর্তন। যেমনটি আমরা শুরুতেই বলছিলাম যে 24-এর গণ অভ্যুত্থানের যে ক্ষত, সেটি আসলে পুরো পুলিশ বাহিনীকে কতটা ক্ষতিগ্রস্ত করেছে? হ্যাঁ, আপনি ঠিক বলছেন, প্রথম দিকে হয়েছিল, বাট এখন আমরা মনে করি যে পুলিশ এখন আগের সাথে অনেক স্ট্রং, এবং যে প্রবলেমটা ছিল বা মোরাল, ওগুলো আমরা এখন অনেকটা কাটিয়ে উঠছি, এবং পুলিশ পুরোদমে কাজ করতেছে সারা দেশে। পুলিশ আর জনগণ যখন মুখোমুখি হয়, ক্ষতিটা আসলে কার হয়? ক্ষতিটা দেশের হয়, সবারই হয়, কিন্তু আমরা এখন চাচ্ছি যে পুলিশ তার ট্রান্সপারেন্সি এবং অ্যাকাউন্টেবিলিটি থাকবে, এবং আমাদের যে আইন আছে সেটা মেনেই চলবে, এবং সেভাবেই এখন চলতেছে। 1861 সালের যে আইনের কথা বলা হচ্ছে, পুলিশ সপ্তাহে বারবার আলোচনা এসেছে, এই আইনের কোথায় কোথায় পরিমার্জন বা পরিবর্তন জরুরি বলে মনে করেন? এই অন্যান্য আইন যেগুলো আগের আছে, কিন্তু আমরা যদি ধরি সিআরপিসি ধরি বা অন্যান্য আইনগুলো ধরি, এগুলো কিন্তু অনেকবার কারেকশন মানে অ্যামেন্ডমেন্ট হয়েছে আর কি, সংশোধন হয়েছে। আস্তে আস্তে যেটা দরকার সেটা সেভাবে হচ্ছে এবং হবে।
প্রধানমন্ত্রীর কড়া হুঁশিয়ারি আমরা দেখেছি যে মব ভায়োলেন্স কিংবা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সের কথা বলা হচ্ছে, কিন্তু আমরা অনেক সময় দেখেছি মাদক কারবারে পুলিশ সদস্য জড়িত থাকার অভিযোগ উঠে এসেছে। এই বিষয়গুলো আসলে আপনারা কতটা পদক্ষেপ নিচ্ছেন? এটা পুরো বাহিনীতে কোনো একজন সদস্য যদি অপরাধে জড়িত হয়, রাষ্ট্রের যে আইন আছে সেই আইন অনুযায়ী তার শাস্তি হচ্ছে, বিচারের মুখোমুখি হচ্ছে, কিন্তু একজন ব্যক্তির দায়িত্ব পুরো বাহিনী নিবে না। শোনা যাচ্ছে যে পুলিশ বাহিনীতে কারিগরি পরিবর্তনের ক্ষেত্রে আপনারা যুগোপযোগী পরিবর্তন কিংবা পদক্ষেপ নিতে যাচ্ছেন এবং বলা হচ্ছে যে এআই ড্রিভেন কেস ডকেট সিস্টেম, এই বিষয়টি আসলে কিভাবে জনবান্ধব হিসেবে গড়ে উঠবে? এটা আমরা চাচ্ছি যে টেকনোলজিকে যত বেশি আমরা ইন্ট্রোডিউস করব, তাহলে আমার ট্রান্সপারেন্সি বাড়বে, সাথে সাথে আমাদের অ্যাকাউন্টেবিলিটিও বাড়বে, এবং আমরা যে সার্ভিসগুলো সিটিজেনকে দিয়ে থাকি সেগুলোতেও ইমপ্রুভ হবে। তা আমরা যে ধরনের কেস মানে ক্রিমিনাল কেস হয় তাদের ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমাদের ইনভেস্টিগেটিং অফিসার যে কাজগুলো করে সেগুলো অনেক ক্ষেত্রে তাদের টাইপিং নির্ভর থাকে এবং খুব পুরনো যে পদ্ধতিতে আমরা চলতেছি সেভাবে থাকি। সেখান থেকে আমরা বেরিয়ে আসার জন্য আমরা চাচ্ছি যে এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্ট্রোডিউস করব, যাতে আমরা খুব দ্রুত কাজ করতে পারি। আর আরেকটা বিষয় আমাদের এখানে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা যত বেশি হিউম্যান ইন্টারভেনশন কমাতে পারবো এবং মেশিন ইন্টারভেনশন বাড়বে, তাহলে আমাদের কাজের গতি বাড়বে এবং সেই সাথে আমরা একটা মনিটর করতে সহজ হবে এবং অন্যান্য জিনিস বা ট্রান্সপারেন্সি, আমাদের অ্যাকাউন্টেবিলিটিও বাড়বে। আপনারা বলছেন যে হিউম্যান ইন্টারভেনশন আপনারা কমাতে চান এবং মেশিন ইন্টারভেনশন বাড়াতে চান। রাইট। এই সিস্টেম সংযোজন করলে জনগণ আসলে কিভাবে সুবিধা পাবে? এটাতে জনগণ সুবিধা পাবে এইভাবেই যে আমরা যখন একটা মামলা হচ্ছে সেটা দীর্ঘমেয়াদী, বিকজ আমরা টাইপ করে হাতে, একসময় ছিল হাতে এফআইআর লিখতো, তারপরে এখন এটা টাইপ করতেছে, কিন্তু আমরা যে সিস্টেমে আসি প্রথমে এই ডকেটটা আমাদেরকে প্রথমে এটাকে হার্ড কপি থাকে, পরে এটাকে আমরা নর্মাল আমাদের যে সিস্টেম সেখানে নিয়ে যাচ্ছি, কিন্তু আমরা চাচ্ছি যে প্রথমে যদি এটা সফট কপিতে থাকে এবং আমরা যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমাদের কাজের অনেক জায়গায় সহজ হবে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহারের কথা বলছেন, কিন্তু জনগণ এটির ব্যবহার কিভাবে করবে বা জনগণের জন্য আসলে কিভাবে? জনগণ করতে হবে না, এটা আমরা করব। পুলিশের লোকজন এটাকে ইউজ করবে, যাতে করে আমরা সহজেই আমাদের যে ডেইলি যে কাজগুলো করতে হয় সেখানে যদি টেকনোলজিকে আমরা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমাদের কাজগুলো আরও বেশি সহজ হবে। যেখানে আসলে এখন পর্যন্ত এআই সিস্টেমের সংযোজন নেই বা যেই থানাগুলো এগুলো নেই, সেখানে আসলে মামলার কাগজপত্র কিভাবে সংরক্ষণ হবে? এটা আসলে অফলাইন থাকলেও যখন কাজ করবে, কিন্তু যখনই আবার ইন্টারনেট থাকবে তখন আবার স্বয়ংক্রিয়ভাবে এটা আপডেট হয়ে যাবে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যেখানে ইন্টারনেটের সুবিধা নেই সেখানে কি করবেন আপনারা? আমরা তো প্রথমত চাচ্ছি যে পাইলট প্রকল্প হিসেবে এটাকে হয়তো প্রথম 20টা থানাতে বা 10টা থানাতে করব, তারপর আস্তে আস্তে সব থানাতে যাবে। এই পদ্ধতি চালু হলে কি এফআইআর লেখার পদ্ধতিও বদলে যাবে? এফআইআর লেখার পদ্ধতি বদলাবে না। আমরা চাচ্ছি যে এখন যেরকম টাইপ করে লিখতে হয়, হয়তো ভয়েস থেকে স্পিচ থেকে এটাকে টেক্সটে কনভার্ট করা যাবে, মানে আপনাকে আর টাইপ করতে হবে না, সময় কম লাগবে। তারপর আমরা এখন যখন একটা অ্যাকুয়েস্টকে সার্চ দেওয়ার জন্য ইনকোয়ারি স্লিপ সেন্ড করি, এটাকে ম্যানুয়ালি করতে হয়। সমস্ত কিছু আমরা চাচ্ছি যে ম্যানুয়ালি থেকে এটাকে টেকনোলজি বেসড হবে এবং কাজের গতি অনেক বাড়বে, প্রায় 30-40% আরও স্পিড বাড়বে কাজের। মানে এখন যদি একটা ইনভেস্টিগেশন করতে 6 মান্থ লাগে, তখন সেটা হয়তো 3 মান্থ লাগবে কাজের হিসেবে। এরকম সব জায়গাতে তার গতি আরও বাড়বে কাজের, এবং গতি বাড়বে প্লাস এটা ট্র্যাক রেকর্ড থাকবে, কে কোথায় কী করতেছে সব কিছু থাকবে। মামলা রুজু থেকে শুরু করে এবং চার্জশিট পর্যন্ত প্রত্যেকটা স্টেপেই আমাদের এখানে মনিটর করা যাবে। মামলা করতে যে সাধারণ মানুষ যে হয়রানির অভিযোগ করে, এই সিস্টেম সংযোজনের পরে সেই হয়রানির অভিযোগ এবার থামবে কিনা? হ্যাঁ, হয়রানির অভিযোগও থামবে, কারণ থানায় যখন আসবে তাকে তো মনিটর করা যাচ্ছে যে সে কি এখানে থানায় এসে সার্ভিসটা ঠিকমতো সে পেয়েছে কিনা, এটাও মনিটর করা যাবে। আর তাকে যখন আমরা ফিডব্যাক দিব, ওটাও আমরা সিস্টেম থেকে ফিডব্যাক দিতে পারবো। কিন্তু এখন হয়তো আমাদেরকে ম্যানুয়ালি কাজ করে খুঁজে তারপরে দিতে হচ্ছে, সেক্ষেত্রে এটা আরও ভালো হবে।
24-এর গণঅভ্যুত্থানের পর আমরা দেখেছিলাম অনেক থানা জ্বালিয়ে দেওয়া হয়েছিল, নিশ্চয়ই সেই থানার সংরক্ষিত অনেক ফাইলও পড়ে গিয়েছিল। এই ব্যবস্থা সংযোজন করলে সেখানে ব্যাকআপ একটা প্ল্যান নিশ্চয়ই থাকবে। হ্যাঁ, আমি এটাই বলতে চাচ্ছিলাম আপনাকে। আমরা এখন যে মামলাগুলো আমাদের থানাতে থাকে সেগুলো কিন্তু আমরা পেপার বেসড। তার মানে ফায়ার ইনসিডেন্ট বা অন্য কোনো কারণে যদি এটা ডিস্ট্রয় হয়, অথবা যদি দীর্ঘদিন থাকার কারণে যদি মানে খুঁজে পাওয়া না যায়, কিন্তু এটা যদি সফট কপিতে আমরা যদি সার্ভারে প্রিজার্ভ করি বা আমাদের সিস্টেমে বা ক্লাউডে থাকে, তাহলে কিন্তু আমাদের সামনে যে হার্ড কপি থাকে এটা যদি ডিস্ট্রয় হয়, আমরা খুব সহজেই আমরা আবার সফট কপি থেকে জিনিসটা পেতে পারি। আপনি শুরুতেই বলছিলেন যে মেশিন ইন্টারভেনশন আপনারা বাড়াতে চান, কিন্তু এই পদ্ধতি যদি চালু হয় তাহলে মানুষের কাজের সুযোগ কমে যাবে কিনা? না, মানুষের কাজে হিউম্যান তো থাকতেই হবে। আমরা বলছি যে সমস্ত কাজ প্রতিদিন একই রকম কাজ করতে হয়, রিপিটেটিভ, মানে যে কাজগুলো খুব বেশি ক্রিয়েটিভিটি দরকার হয় না, ওই কাজগুলোতে আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা মেশিন ইন্টারভেনশন রাখতে পারি। বা থানাতে কে আসলো, সে সার্ভিস ঠিকমতো পেয়েছে কিনা সেটা ট্র্যাক করার জন্য এই জিনিসগুলোতে আমরা মেশিনকে ইউজ করতে পারি। আর আমাদের যে মূল ইনভেস্টিগেটর, তার মেধা, দক্ষতা, ব্রেন দিয়ে যে কাজগুলো করে সেগুলো তো অবশ্যই হিউম্যান থাকবে। তাহলে কি সামনের দিনে ডিজিটাল ডিভাইসে বসে স্পিকিং বা ডিআইজি সারা দেশের খবর তদারকি করতে হ্যাঁ, পারবে? যদি আমরা আমাদের সমস্ত রেজিস্টার অথবা আমাদের কেস ডকেটকে আমরা এখানে ডিজিটালাইজ করতে পারি, তাহলে অবশ্যই যে কোনো স্মার্ট ডিভাইসে বসে যে কেউ, মানে এই ইনভেস্টিগেটর, তার উপরে যিনি আছেন, বা আমাদের সবাই, মানে সার্কেল এসপি আর মেট্রোপলিটনে যদি আমরা বলি ইনভেস্টিগেটর, জোনাল এসি, তারপরে অ্যাডিশনাল ডেপুটি কমিশনার, মানে যারা এই থাকবে তদন্তের সাথে, তারা সবাই দেখতে পারবে কোথায় কি হচ্ছে। এটা ইজিলি আমরা ট্র্যাক করতে পারবো। ডিভাইস কিংবা সিস্টেমের কথা যখন আসে তখন এই প্রশ্নটিও আসে যে এই তথ্য আসলে কতটা নিরাপদ থাকবে? তথ্য ফুললি সিকিউর থাকবে, কারণ সিস্টেমটা যেহেতু আমরা দেশীয়ভাবে এটাকে সার্ভারে রাখবো এবং এনক্রিপ্টেড থাকবে এবং সম্পূর্ণভাবে সিকিউর থাকবে। হ্যাক করার সুযোগ কি না, থাকবে? হ্যাক করার সুযোগ থাকবে না। সেটা আপনারা কিভাবে সিকিউর করবেন? এখানে একটা কথা আমরা বলতে পারি যে নর্মালি এটা তো এখন আমরা আইউরা যেভাবে কাজ করে সেখানে কিন্তু তারা সিডিএমএস একটা পাসওয়ার্ড দেয়। আমরা চাচ্ছি যে এটা পাসওয়ার্ড নির্ভর না হয়ে এখানে হবে তার ফেস ডিটেকশন হতে পারে অথবা তার ফিঙ্গার থেকে নিতে পারি, তাহলে এখানে ফুললি সিকিউর থাকবে এবং সিস্টেমে কে কে ঢুকছে এটাও আমরা দেখতে পারবো। এআই এর এই ব্যবহার কি শুধুমাত্র মামলা রুজুর ক্ষেত্রে, নাকি একজন পুলিশ অফিসারের পারফরমেন্সও আপনারা যাচাই করতে পারবেন? হ্যাঁ, যখনই আমরা একটা কেস কাউকে দিচ্ছি তো ম্যানুয়ালি কিন্তু আমরা খুব বেশি তাকে ট্র্যাক করতে পারি না, আপডেট কী হচ্ছে, আমাদেরকে আবার ম্যানুয়ালি নিতে হচ্ছে। যখন আমরা এটাকে পুরোপুরি ডিজিটালাইজেশনে যেতে পারবো তখন আমরা তার পারফরমেন্স, মামলার এখন তার ইনভেস্টিগেশনের কোন স্টেজে আছে বা কতদিনের চার্জশিট হবে, এই মামলার কি কি কাজ করা হয়েছে সেটা কিন্তু আমরা ওয়ান ক্লিকেই দেখতে পারবো। কিন্তু এখন যে সিস্টেম আছে পেপার বেস, এখন কিন্তু আমরা সহজেই বুঝতে পারি না যে কত পার্সেন্ট কাজ শেষ হয়েছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে জনাব আনোয়ার হোসেন। আবার আপনার কাছে ফিরতে চাই, থানাকে ভয়মুক্ত করার কথা বলা হয়ে থাকে, কিন্তু একজন সাধারণ নাগরিক থানায় প্রবেশ করে কতটা নিরাপদ অনুভব করেন? না, এটা তো এই পরিবেশটা তো একটু আমাদের বিগত সময় নষ্ট হয়ে গেছে পিছনে। মানে থানা তো হলো উন্মুক্ত জায়গা, কিন্তু সেই জায়গায় আমরা যে বলি যে কথা, আমরা মুখে বলি যে আমাদের পুলিশ জনবান্ধব পুলিশ, কিন্তু পুলিশের বিহেভিয়ারও চেঞ্জ করতে হবে। সবার একটা মানবিক বোধ আনতে হবে। পুলিশে যেমন আমরা বলেছি যে তাদের আবাসন সমস্যা, তাদের থাকা খাওয়ার সমস্যা, তাদের রেশন সমস্যা, ঠিক তেমনিভাবে জনগণ যেন গিয়া একটা স্বস্তি বোধ করে সেরকম পরিবেশটা করতে হবে। এবং এই জন্যই বারবার এই কথা বলতেছি যে পুলিশ যদি কোনো কারো পলিটিক্যাল পার্টির পকেটগ্রস্ত হয় তাহলে তো সেটা পারবে না। সেই জন্য খুব জরুরি ভিত্তিতে পুলিশ রিফর্ম অ্যান্ড পুলিশ ইন্ডিপেন্ডেন্ট কমিশন, এই দুইটাই লাগবে। এবং দুইটাই লাগবে, জনগণ যেন দে ক্যান ফিল ফ্রি টু এন্টার দ্য পুলিশ স্টেশন। এখন তারা তো ঢোকার সময় খুব তটস্থ হয়ে যায়,
মানে কি বলবে না বলবে তারা ঠিক রাখতে পারছে না, বাইরে একটা মনোভাব নিয়ে যায়, কিন্তু থানায় গিয়ে ওরকম ব্যবহার পায় না। আবার অনেক কিন্তু পায়। এটা আমি বলবো যে যেহেতু গণতান্ত্রিক সরকার এসেছে এবং জনগণের ভোটে ইলেক্টেড গভর্নমেন্ট, এরা যদি এই জিনিসটা না বোঝে, জনগণের মনোভাব সরকারকে বুঝতে হবে এবং এই ভূমিকাটা নিতে হবে সরকারকে। কেন নেবে সরকার? জনগণের স্বার্থে, দেশের স্বার্থে এবং মানুষের কল্যাণে, মানবিক কল্যাণের জন্য সরকারকে আগে আসতে হবে এবং ভূমিকাটা সরকারকে নিতে হবে। যেমন ডিআইজি সাহেব যেটা বললেন যে এটা হচ্ছে যে এখন অনেকে স্বস্তি বোধ করছেন, আগের চেয়ে পুলিশের ভিতরে একটা বিশ্বাসযোগ্যতা এসেছে, জনগণের কিছু চেঞ্জ আসতেছে। মাঝে তারা ব্রেকডাউন হয়ে গেছে, অনেক ভেঙে গেছিলো, কিন্তু এখন তারা আস্তে আস্তে জাগতেছে এবং আমরা হোপফুলি যেটা শীঘ্র আরও ভালো হবে। যেহেতু একটা গণতান্ত্রিক সরকার আসছে, জনগণের সরকার, এখন একটা সুযোগ, এখন সময়। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি তো এইভাবে খুব সোচ্চার, জিরো টলারেন্স উনি যেটা বলেছেন। তো এই সমস্ত ব্যাপারে আমাদেরকে আগায় আসতে হবে আর জনগণকেও সচেতন হইতে হবে। তবে জনগণ এখন অনেক সচেতন আগের চেয়ে। এখন আগে যে ব্যবহার পাইতো, আমি মনে করি এখন আর সেই পরিবেশ থানায় নাই। থানার পরিবেশ অনেকটা উন্নত, অনেকটা ভালো ভালো সার্ভিসে পায়। আমার তো মনে হয় না যে এই বিগত কয়েক মাসে কোনো খারাপ ব্যবহার, কোনো থানায় কোনো দুর্ব্যবহার এরকম রিপোর্ট সাংবাদিকরা দিতে পারে না, এরকম পাওয়া যায় নাই। বিচ্ছিন্ন একদিন ঘটনা ঘটতে পারে, সেটা একটা ব্যক্তিগত ব্যাপার বা অন্য কারণ হতে পারে, কিন্তু জেনারেলি আমি বলবো যে অনেকটা তারা ইমপ্রুভ করেছে এবং আরো করবে ইনশাআল্লাহ। এবং যেমনটি রায়হানুদ্দিন খান তুলে ধরছিল যে বাংলাদেশ পুলিশের আধুনিক সংস্কার একটি রূপান্তরমূলক উদ্যোগ হিসেবে এআই ড্রিভেন কেস ডকেট সিস্টেম চালু করার এক ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে। এটি সংযোজন করলে কি কি পরিবর্তন আসতে পারে বা জনগণ কিভাবে এই সুবিধা আদায় করবে? এটা তো জনগণের সুবিধার জন্য চিন্তা ভাবনা করতেছে সরকার বলেন, পুলিশ বলেন, জনগণের যেন উপকার হয়। তো জনগণের জন্য হবে এইভাবে, এটা যে আমরা আগে যেটা ম্যানুয়াল করতাম, সেটা ওই যে কথা ডিআইজি সাহেব বললেন যে আমরা একটা লোকের পাঠালে ইনভেস্টিগেশনে, সে গেল কি গেল না, সে না দিয়েও এটা বলতো যে আমি গিয়েছি, ধরার কোনো উপায় ছিল না। কিন্তু সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা ডেভেলপ করার পরে এই ফাঁকে এসে দিতে পারবে না, এটার জন্য সময় লাগবে একটু, আর জনগণকেও বসতে একটু টাইম নেবে। এটা একদিনও হবে না, এটা স্টেপ বাই স্টেপ করতে হবে, কিন্তু জনগণ যখন বুঝে যাবে। এখন যেমন অনেক অ্যাপস আমরা যারা পারি না, আমাদের খুব কঠিন, কিন্তু যে লোকটা পারে তার জন্য অ্যাপস 2 সেকেন্ডের ব্যাপার। কিন্তু জনগণ এই সুযোগটা বুঝবে যে আমার তো এই সুযোগ আছে, আমি দারোগা আসামি দিয়ে কাজ করে দিয়েছি, সে আসলে আমার আসামি ধরতে গেল কি গেল না, এইটা সেই অ্যাপস যখন জেনে ফেলবে, তার জন্য এই সময় একটা ধারণা হবে, তখন হি উইল এনজয় অ্যান্ড হি উইল গেট বেনিফিট এবং তোর ফাঁকি ধরার সুযোগ থাকবে না। তো যার জন্য টেকনোলজি আমাদের ডেভেলপ করতে হবে এবং এই জন্য আগে যারা পুলিশ আছে, পুলিশ বাহিনীকে ট্রেনিং দিয়ে এটা করতে হবে এবং এটাকে পাবলিসিটি করতে হবে, পাবলিক যারা জনগণ বোঝে, জনগণ পুলিশও যেন বুঝতে পারে যে আমার ফাঁকি দেওয়ার সুযোগ নাই, আর জনগণও বুঝতে হবে যে আমাদের টেকনোলজি আছে। হচ্ছে যতই বলুক আমি আসামি ধরতে 4বার রেট দিয়েছি, কিন্তু আসলে যে রেট দেয় নাই এটা সে বুঝতে পারবে যখন টেকনোলজি ডেভেলপ হবে। এখন তো ঢাকা আলোবাতি লালবাতি চলতেছে, আমরা যাইতেছি, কারণ এই জ্ঞানটা আমাদের নাই যে লালবাতি যাওয়ার সময়, যেহেতু আমরা ইউজ টু না, এটা অভ্যস্ত না, কিন্তু যখন অভ্যস্ত হবে, আপনি দেখেন যে ক্যান্টনমেন্টের ভিতরে আমরা যখন ঢুকি তখন উই আর ভেরি কেয়ারফুল, আমার ড্রাইভার ভেরি কেয়ারফুল যেন ওভারটেক না হয়, কোনো লাইন ক্রস না করে। কিন্তু সে যখন যেই ক্যান্টনমেন্ট থেকে জাহাঙ্গীর গেট পার হইলো, এরপর হি বিকামস ফ্রি, মনে করে আমার আর দায়িত্ব নাই। তো এইভাবে একটা সিস্টেম ভেতরে আসতে হবে। তার মানে জনগণের মাঝে সচেতনতা তৈরি হওয়াটা জরুরি। জরুরি এবং সেই সচেতনতা বৃদ্ধি করার দায়িত্ব পুলিশের, আমি বলবো। যেহেতু পুলিশ জনবান্ধব হইতে চায় এবং তাদেরকে বুঝতে হবে, তাদের ব্যবহার দেওয়া কথাবার্তা দিয়ে উদাহরণ সৃষ্টি করতে হবে যে উই আর ইউর ফ্রেন্ড, উই আর নট ইউর এনিমি, উই আর ইউর ব্রাদার্স, উই আর ইউর ফ্রেন্ড। এইটা পুলিশকেও তার কাজকর্ম দিয়ে বোঝাতে হবে, বাস্তব কাজটা দেখে। সেই জন্য পুলিশকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে শুধু আইন দিয়ে কিছু হবে না, সে যদি বিবেকের ধ্বংসিত না হয়, সে যদি বিবেকের প্রশ্ন না করে যে আমি কেন মিথ্যা বলবো, আমার কাজটা করি, আমি বলি করতে পারি, বসকে জানাই দিই আমার সিনিয়রকে যে স্যার আমার এই কারণ, তার গুলি করবে না বা ফায়ারও করবে না।
সুতরাং তার এই সততার ভিতর তার আসতে হবে, ন্যায় নিষ্ঠার ভিতরে আসতে হবে। আস্তে আস্তে জনগণকে এই টেকনোলজি কি দুর্নীতি কিংবা অপরাধও কমাবে? অপরাধ কমবে, অবশ্যই কমাবে। কারণ যখন জনগণ পুলিশ বুঝতে পারবে যারে আমি তো ফাঁকি দিলে ধরা পড়ে যাব, আমার সিনিয়রকে পড়লে সে সিনিয়র দেখবে আরে নাই তো, শুধু পরে যাই নাই, তো অপরাধ অবশ্যই কমে যাবে। এই টেকনোলজি ডেভেলপমেন্ট খুবই দরকার আমি বলবো। অসংখ্য ধন্যবাদ জি, জানাচ্ছি জি। জনাব আনোয়ার হোসেন। জনাব রায়হান উদ্দিন খান, এর ব্যবহার অর্থাৎ ডিজিটাল থানা, সেই প্রকল্প বাস্তবায়নে এই মুহূর্তে সবচেয়ে বড় বাধা কোনটি? এখানে বাধা আমরা তেমন দেখতেছি না, আসলে আমাদেরকে ইউজ টু হতে হবে। আমাদের যে মানসিকতা আছে বা দীর্ঘদিনের একটা অভ্যাস, ম্যানুয়ালিভাবে আমাদের মামলা ইনভেস্টিগেশন হচ্ছে, সেখান থেকে যদি আমরা আস্তে আস্তে 20 পুলিশ স্টেশনটি আমরা চালু করতে পারি পাইলট হিসেবে, তাহলে বোঝা যাবে যে আমরা যেটা চাচ্ছি এটা কতটুকু কার্যকরী হয়। তারপর আস্তে আস্তে আমরা তো আশাবাদী যে খুবই কার্যকরী হবে, তাহলে এটা সারা বাংলাদেশে আমরা চালু করতে পারবো। ট্রু ডিজিটালাইজেশন থেকে আমরা কতটা দূরে? ট্রু ডিজিটালাইজেশন থেকে আমরা অনেক দূরে। আমরা আস্তে আস্তে আমাদের অনেক কিছু ডিজিটালাইজ আছে, কিন্তু ট্রু ডিজিটালাইজেশনের দিকে আমরা এখনও যেতে পারিনি। আমরা যদি আমাদের ইনভেস্টিগেশনের এই শুরুটা করতে পারি কয়েকটা থানা নিয়েও, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে কাজ আমাদের 1 মান্থ লাগতো সেটা হয়তো আমাদের একদিনে হবে। কারণ টাইপিং এখন আর কোনো স্কিল না, এখন আমরা ভয়েস থেকে বললে অটোমেটিক যে কোনো ল্যাঙ্গুয়েজে আমরা টাইপ পেয়ে যাচ্ছি, ইংলিশ এবং বাংলাতে। তো আমাদের ইনভেস্টিগেটরদের একটা বিশাল তাদের কাছে চ্যালেঞ্জ মনে করে তারা যে টাইপ করাটা। তো এটা যদি আমরা আমাদের পেইড যে সমস্ত আমরা যদি এআই ইন্টিগ্রেট করে যদি এটাকে কনভার্ট করতে পারি ভয়েস থেকে টেক্সট, তাহলে এটা আমাদের অ্যাকুরেসি বাড়বে। ইভেন ইনভেস্টিগেশনটা চার্জশিট, আমরা যখন মামলা শেষে তদন্তে চার্জশিট দেই, এখন আমরা একটা মামলা কতটুকু কাজ শেষ হয়েছে এটা কিন্তু ম্যানুয়ালি ইনভেস্টিগেশন ছাড়া তার যে লাইন অফিসার যারা আছে উপরে সিনিয়র তারা কেউ বুঝতে পারে না। কিন্তু যখন আমরা ফুললি ডিজিটালাইজ করতে পারবো, তখন তার উপরে এএসপি সার্কেল, অ্যাডিশনাল এসপি সার্কেল অথবা এসপি বা ডিআইজি বা আরও উপরে যারা সিনিয়র আছে তারাও দেখতে পারবে। তার মানে যতটুকু কাজ হবে ততটুকু কাজ প্রত্যেকেই দেখতে পারবে। তখন আর ভেগ কথা বলবে যে এটা আমি শেষের দিকে হয়ে গেছে বা আর 10% কাজ আছে এটা বলা যাবে না। সেম আর অন্যান্য যে কাজগুলো হবে ইনভেস্টিগেশনের, সব কাজগুলো আমরা যদি ডিজিটালাইজ করি তাহলে এখানে অ্যাকুরেসিও বাড়বে। এবং আমরা যখন বিভিন্ন ধরনের ক্রাইম অ্যানালিটিক্সের কাজ করি, বিভিন্ন রিপোর্ট তৈরি করতে হয়, ওগুলো আমরা অটোমেটেড পেয়ে যাব। এই জন্য আমাদের আর ম্যানুয়ালি পরিশ্রম করে তৈরি করতে হবে না। এছাড়াও আমাদের যদি আমরা এআইকে ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে আমাদের ক্রাইম হিট ম্যাপ বলি আমরা, বা প্রিডিক্টিভ পুলিশিং সম্ভব হবে, যে কোন জায়গাতে কোন সময়ে কী ধরনের ক্রাইম হয় এটা জেনে পুলিশ কিন্তু অ্যাডভান্স একটা ডিসিশন নিতে পারবে। তো এই ক্ষেত্রে আমাদের এটা সহায়তা করবে। আর আমরা যেটা চাচ্ছি যে নর্মালি এখন যে সিস্টেম আছে সেখানে একটা লোকের ভিন্নভাবে কয়েকটা এন্ট্রি হয় তার নাম বলার কারণে। কিন্তু যদি আমরা আমাদের এই সিস্টেমটা ডেভেলপ করতে পারি, তাহলে পাসপোর্ট এবং এনআইডি এবং ড্রাইভিং লাইসেন্স সহ একটা সিটিজেনের যতগুলা সবকিছু একই সিস্টেমে থাকছে, একই সিস্টেমে 1 ক্লিকেই আমরা ভেরিফিকেশন করতে পারবো। তার নাম বলার সাথে সাথেই ওই সার্ভার থেকেই আমরা তার ডাটা নিতে পারবো। তার মানে একটা লোক এখানে একটা আসামি বা অ্যাকুয়েস্ট কিন্তু 1 এন্ট্রি হিসেবে থাকবে। কিন্তু বর্তমান সিস্টেমে কিন্তু একই ব্যক্তি বিভিন্ন পুলিশ স্টেশনে তার কয়েকটা এন্ট্রি হচ্ছে, ফলে এখানে আমরা একটা নির্ভুলতা, মানে আমাদের অ্যাকুরেসি খুব কম। কিন্তু যদি আমরা এই ডিজিটালাইজেশনের দিকে যেতে পারি তাহলে আমরা অ্যাকুরেট হতে পারবো। আর একটু আগে আমি ডিসকাস করছি, সেটা হলো যে ইনকোয়ারি স্লিপ যখন আমরা দেই তার কোনো অ্যাকুয়েস্টের পিসিপিআরের জন্য, তাহলে সেটা ম্যানুয়ালি একটা পুলিশ স্টেশন থেকে আরেকটা জায়গায় যাচ্ছে। কিন্তু এখানে আমরা আমাদের ইনভেস্টিগেটর তার ডিজিটাল যে ডকুমেন্টে ঢুকেই সে দিতে পারবে, যার কাছে বা যে পুলিশ স্টেশনে যাবে কার কাছে এইটাকে ভেরিফাই করার জন্য দেওয়া হয়েছে সেটাও সেখান থেকে জানতে পারবে। তো এই জিনিসগুলো খুব ইজি হবে। আর এটা ইজি হওয়ার সাথে সাথে আমরা যদি সিটিজেন যে সার্ভিস আমাদের স্টেশন থেকে পাচ্ছে, সেখানেও খুব মানে ম্যাসিভ একটা ডেভেলপমেন্ট আসবে। এখানে অনেক ভালো
রেজাল্ট আসার সম্ভাবনা আছে। কারণ কোনো সিটিজেন তার পুলিশ স্টেশনে এসে কী ধরনের সেবা পাচ্ছে, আদৌ পাচ্ছে কিনা, এটাও কিন্তু সিনিয়র অফিসাররা সবকিছু আসলে ট্রান্সপারেন্ট এবং মনিটর করতে পারবে, মানে কাউকে আর জিজ্ঞেস করতে হবে না। জনাব রায়হানুদ্দিন খান, একটা ভিন্ন বিষয় আপনার কাছে প্রশ্ন রাখতে চাই। আমরা দেখেছিলাম 24-এর গণ অভ্যুত্থানের পর যখন পুলিশের মনোবল ভেঙে পড়েছিল, তখন অন্তর্বর্তী সরকার পুলিশের পোশাক পরিবর্তনের উদ্যোগ নিয়েছিল এবং বলা হয়ে থাকে যে পুলিশের ভেতরে এক ধরনের রং নিয়ে অসন্তোষ কাজ করছে। কিন্তু অনেকেই প্রশ্ন রাখে যে পোশাক পরিবর্তন হলে কি মানসিকতা বদলায়, চরিত্র বদলায়? আমি মনে করি যে আমাদের সার্ভিসের মান আরও বাড়াতে হবে, তাহলেই হয়তো মানে আমাদের দেশের সম্মানিত নাগরিক ওনারা এটাই চাচ্ছে যে কত গুড সার্ভিস আমরা কোয়ালিটি সার্ভিস দিতে পারি, এটার উপর নির্ভর করতেছে। বিগত সময় আমরা দেখেছি গুম, বিচার বহির্ভূত হত্যা এবং হেফাজতে নির্যাতনের মতো গুরুতর অভিযোগগুলো বছরের পর বছর পুলিশ বাহিনীকে তাড়া করেছে। এই ক্ষত থেকে আসলে কাটিয়ে ওঠার প্রধান পদক্ষেপ কি বলে মনে করেন? এই কাজ থেকে যদি আমি মনে করি যে আমরা উঠে আসতে চাই, তাহলে আমাদেরকে একটা খুব ট্রান্সপারেন্ট এবং আরও বেশি জনবান্ধব হতে হবে। মানে আকাঙ্ক্ষা কী আছে সেটার দিকে বেশি নজর দিতে হবে, বা জনগণ কি চাচ্ছে আমাদের কাছ থেকে, যা চাচ্ছে সেই সার্ভিসগুলোর কোয়ালিটি যদি আমরা বাড়াতে পারি, তাহলে আস্তে আস্তে পুলিশ তার সেবা বা তার যে জনগণ যেটা চাচ্ছে সেটা দিয়েই আমাদেরকে এখান থেকে উঠে আসতে হবে। আপনি বারবার সেবার মান উন্নয়নের কথা বলছেন, আমাদের পুলিশ বাহিনী কতটা যুগোপযোগী? পুলিশ বাহিনী যুগোপযোগী, কিন্তু আমাদের কিছু ট্র্যাডিশনাল ওয়েতে আমরা যে সিস্টেমের উপর আছি সেই জায়গাগুলোতে আমাদের কাজ করতে হবে। যদি সেই জিনিসগুলো চেঞ্জ করতে পারি, যেমন আমি একটু আগেও বলছি যে আমাদের যে ইনভেস্টিগেশন সিস্টেম, কারণ পুলিশের অন্যান্য বাহিনীর সাথে কিন্তু পার্থক্য হচ্ছে যে আমরা ইনভেস্টিগেশন করতে পারি, অন্যরা পারে না। এটা আমাদের একটা ইউনিক সার্ভিস। তো সেই ইনভেস্টিগেশনের মান অথবা আমরা যে জনগণকে সিকিউরিটি দিয়ে থাকি বা অন্যান্য যে সার্ভিসগুলো পুলিশ দেয়, সেই সার্ভিসগুলো যদি আমরা আরও ভালো করতে পারি, মানে এখন তো ইন্টারনেটের কারণে আমরা অন্য অন্য পৃথিবীর উন্নত দেশগুলোতে কী ধরনের সার্ভিস দিচ্ছে সেটাও আমাদের জনগণ কিন্তু কম্পেয়ার করে যে অন্য দেশের লোকজন কী ধরনের সার্ভিস পাচ্ছে। তাহলে আমাদেরকেও কিন্তু আরও আপডেটেড থাকতে হবে যে এই সার্ভিসের মান কীভাবে বাড়ে। অলরেডি পুলিশ ট্রাই করতেছে যে কোন কোন জায়গায় তাকে ইমপ্রুভ করতে হবে। ইন্টারনালি আমরা নিজেরাও অডিট অথবা ইভ্যালুয়েট করতেছি যে কোন কোন জায়গাতে আমরা আরও ভালো করতে পারি। তো আমি আশা করি যে গত 1.5 বছরে পুলিশ অনেক ভালো করছে, তো খুব দ্রুতই পুলিশ আরও ভালো করবে। বাংলাদেশ একটি জনবহুল দেশ এবং 18 কোটি মানুষকে সেবা দিতে হয় পুলিশ বাহিনীকে। সেবা দিতে গিয়ে সবচেয়ে বড় সমস্যার সম্মুখীন কোন কোন বিষয়গুলোতে হয়? সেবা দিতে গিয়ে আমাদের অনেক সমস্যা আছে, যেমন লজিস্টিক সাপোর্ট কম, কিন্তু লজিস্টিক কম সাপোর্টের মধ্যে যদি আমি সার্ভিস দিতে যাই, আর পুলিশের আরেকটা সমস্যা হচ্ছে যে কর্মঘণ্টা, মানে অন্যান্য সার্ভিসে যেরকম 8 আওয়ার্স থাকে, পুলিশের ক্ষেত্রে হয়তো কোনো কোনো ক্ষেত্রে 18 আওয়ার্স 15 আওয়ার্স। তো এই জায়গাতে যদি আমরা খুব বেশি ডিজিটালাইজেশন করতে পারি বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন্টিগ্রেট বা ইন্ট্রোডিউস করতে পারি, তাহলে কিন্তু আমাদের কর্মঘণ্টা খুব মানে কম সময় বেশি কাজ করা যাবে। তার মানে পুলিশ সদস্যরা অনেক বেশি রেস্টে থাকতে পারবে অন্যান্য সার্ভিসের মতো, অথবা রোস্টার ডিউটি করে আমরা ভাগ করে কাজ করতে পারবো। তাহলে আমাদেরকে টেকনোলজিকে অবশ্যই মানে বেশি বেশি ইউজ করতে হবে, যাতে আমাদের এই ম্যানুয়াল কাজগুলো আমরা বাদ দিয়ে ওইদিকে যেতে পারি। আর যে সমস্ত কাজ ফিজিক্যালি পুলিশকে ডিউটিতে থাকতে হয় সেখানে তো অবশ্যই থাকবে, কিন্তু অন্যান্য কাজের ক্ষেত্রে যদি আমরা টেকনোলজিকে ইউজ করতে পারি, তাহলে এটা অনেকটা রিডিউস হয়ে আসবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি জনাব রায়হানুদ্দিন খান। জনাব আনোয়ার হোসেন, সংস্কারের কথা বহুবার এসেছে, কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে পুলিশ কি নিজেই সংস্কারের জন্য প্রস্তুত? জি, না, সংস্কার তো মানে কমপ্লিট হয় না, মানে হয়েও হয় না। মানে আমরা তো সংস্কারের কথা আগেও বলেছি, আমরা অনেকবার স্টেপ নিয়েছি। মানে দেখা যায় যে ইন্টারিম গভর্নমেন্ট আসলে একটা করে, সেটা আবার যখন গভর্নমেন্ট চলে আসে, যখন গণতান্ত্রিক সরকার চলে আসে, গণতান্ত্রিক সরকার যদিও গণতন্ত্রের কথাই বলে, কিন্তু আর করা হয় না।
এই যাবৎ কিন্তু অনেকবার স্টেপ নেওয়া হয়েছে সংস্কারের জন্য, যে নেওয়া হয়নি তা না, কিন্তু সেটা বাস্তবে রূপ দেখে নাই। সেটা বাস্তবায়ন, যেমন ধরেন ABM খায়রুল, ওনার সময় একবার একটা পুলিশ কমিশন হইল, কিন্তু বিচারপতি এটা পরে আপনার হইল না 2007-8 এই টাইমে, কিন্তু এটা তো বাস্তবে রূপ হয় নাই। এটা আমাদেরই মানব যে কথাটা, যে আইন দিয়ে কিছু হবে না যদি আমাদের বিবেক বোধ। সেখানে বিশ্লেষকরা প্রশ্ন রাখেন যে পুলিশের সংস্কার কি কেবল পুলিশের অভ্যন্তরীণ বিষয় নাকি রাজনৈতিক সদিচ্ছা এখানে ভীষণভাবে জরুরি? না, অবশ্যই রাজনৈতিক সদিচ্ছার উপরে নির্ভর করে, কারণ পুলিশের অভ্যন্তরীণ আমরা তো চাকরি করি 10 বছর 20 বছর 50 বছর আমরা চলে আসি, কিন্তু এটা নির্ভর করে সদিচ্ছা সরকারের উপরে। সরকারকে এই দায়িত্বটা নিতে হবে। এখন সরকার কেন নেবে? সরকার নেবে যেহেতু তারা জনগণের ম্যান্ডেট নিয়ে আসছে, জনগণের ভালোর জন্য, জনগণের কল্যাণ কিছু হয় এটা সরকারকে খুঁজে বের করতে হবে। যেমন যেখানে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কি বললেন যে ফোরাতের তীরে যে একটা কুকুরও না খেয়ে মরে, সে জবাব আল্লাহর কাছে আমার দিতে হবে। এই যে বিবেকবোধ, তাকে তো কেউ বলে দেয় নাই। তারপর দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আর একটা উদাহরণ দেখেন, মসজিদে উনি দাঁড়ায় খুতবা দিতেছেন, তখন এক মুসলিম দাঁড়াই বলল যে থামেন ওমর, আপনার বক্তব্য শুনে লাভ নাই, আগে আপনি বলেন আমরা যে কাপড় পেয়েছি আমরা জামা বানাইতে পারি নাই, আপনি তো লম্বা জামা বানালেন কি করে? জনগণকে বেশ সচেতন হইতে হবে। ওমর তখন তাকে বলে যে আমার জব দেওয়ার দরকার নাই, আমার ছেলে বলুক, ছেলে আছে। ছেলে দ্বারাই বললো যে দেখেন আমি এবং আমার বাবা আমরা দুইজনে যে যতটুকু কাপড় পেয়েছি আব্বা ইনেতে জামা বানিয়েছে। তো দেখেন জনগণ কি সচেতন ছিল, এবং দেশের এবং জবাবদিহিতা নিশ্চিত করা আসলে কতটা জরুরি। তো এইরকম সরকার হইতে হবে আমার দেশে। শেষ প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই, পুলিশের উপর জনগণের যে চরম আস্থার সংকট তৈরি হয়েছে, সেটি কি শুধু সংস্কার দ্বারা মেরামত সম্ভব? না, এটা শুধু মুখে বলতে হবে না, এটা বাস্তব উদাহরণ সৃষ্টি করতে হবে, এক্সাম্পল বানাতে হবে। তাহলে এটা শুধু মুখে বললেই হয়ে গেল না, আমাকে এই যে সিনিয়র অফিসার আছেন, ওনাদের মধ্যে যারা আছেন, তারা এটা বাস্তবে দেখাইতে হবে যে এই কাজ এইভাবে আমরা জনগণের বন্ধু হবো, এইভাবে আমরা জনবান্ধব পাবো, এইভাবে আমরা দেশের খেদমত করবো। তাইলে দেশে তো আমাদের, এটা এখন পাকিস্তান না, এটা ভারতও না। কখন আসলে জনগণ বলতে পারবে যে আমাদের পুলিশ জনবান্ধব পুলিশ? না, এইটা বলতে হবে যখন পুলিশও ভালো হয়ে যাবে এবং জনগণ সচেতন হবে। দুই পক্ষই লাগবে, শুধু এক পক্ষ হইলে হবে না। এ বিষয়ে দু চার লাইন মন্তব্য নিয়ে শেষ করতে চাই জনাব রায়হান উদ্দিন খান। কখন আসলে জনগণ বলতে পারবে যে পুলিশ জনবান্ধব পুলিশ? যখন আমরা ভালো সার্ভিস দিতে পারবো তখনই বলতে পারবে। আবার স্যার যেটা বললো যে একই সাথে আমাদের জনগণকেও আরো বেশি সচেতন হতে হবে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি দুজনকেই। আমরা আমাদের আয়োজনের একেবারেই শেষ পর্যায়ে। দর্শক, এখানেই শেষ করছি গণতন্ত্রের আজকের আয়োজন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।